ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড প্লে। আজকে বাক্য অধ্যায়ের তৃতীয় পর্বে আলোচনা করব বাক্যের গঠনগত দিক নিয়ে। আমাদের প্রথমেই মনে রাখতে হবে যে বাক্যের রূপগত শ্রেণীবিভাগের দুটো ভাগ রয়েছে, একটি গঠনগত রূপ আর একটি অর্থগত রূপ। আজকের এই পর্বে গঠনগত রূপ নিয়ে আলোচনা করব। তাহলে বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ হচ্ছে চারটি: সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য। আজকে আমরা প্রথমত আলোচনা করব এই সরল বাক্য ও যৌগিক বাক্য নিয়ে। আমরা জানব যে সরল বাক্য কাকে বলে এবং উদাহরণ, সরল বাক্যে কি কি থাকে। দ্বিতীয়ত যৌগিক বাক্যে সংজ্ঞা, উদাহরণ এবং যৌগিক বাক্যে কি কি থাকে এবং কিভাবে একটি যৌগিক বাক্য ব্যাকরণে গঠিত হয়। চলে আসছি সরল বাক্যে। তাহলে সরল বাক্য কাকে বলে? সরল বাক্য হচ্ছে যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য বা কর্তা থাকে এবং একটিমাত্র বিধেয় বা সমাপিকা কর্ম থাকে, তাকে বলা হয় সরল বাক্য। তাহলে কি কি থাকছে? থাকছে হচ্ছে একটি উদ্দেশ্য বা কর্তা অংশ, আরেকটি হচ্ছে বিধেয় বা সমাপিকা ক্রিয়া অংশ। এবার সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া, এই বিষয়টি একটু সম্যক ধারণা প্রয়োজন রয়েছে। কারণ সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া যদি ঠিক করে বোঝা না যায় তাহলে কিন্তু বাংলা ব্যাকরণের অনেক অংশই বুঝতে অসুবিধা হবে। তো সেটাই একটু পরিষ্কার করি যে সমাপিকা ক্রিয়া কি এবং অসমাপিকা ক্রিয়া কি। সমাপিকা ক্রিয়া হচ্ছে এই ধরনের ক্রিয়াগুলো দিয়ে বাক্যের অর্থ সম্পূর্ণরূপে শেষ হবে। আর অসমাপিকা ক্রিয়া মানে যে ক্রিয়াটি দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হবে না। ধরুন আমি একটি বাক্য বললাম, আমি এইমাত্র এসে খেতে বসেছি। তাহলে এসে আর খেতে এই দুটো ক্রিয়াপদ, অথচ মনের ভাব বা বাক্যের অর্থ প্রকাশিত হচ্ছে না। কিন্তু যখন বলছি আমি এইমাত্র এসে খেতে বসেছি, এই বসেছিটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, কারণ এই বসেছি ক্রিয়াপদটি দ্বারা মনের অর্থ প্রকাশিত হচ্ছে। তাহলে ক্রিয়াপদের দুটো রূপ, একটি অসমাপিকা ক্রিয়া যেখানে মনের অর্থ প্রকাশিত হবে না সম্পূর্ণরূপে, যেমন আমি বাড়িতে এইমাত্র এসে খেতে বসেছি। তাহলে এসে এবং খেতে এই দুটো অসমাপিকা ক্রিয়া, মনের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে না। কিন্তু যখন বললাম বসেছি, মনের অর্থ প্রকাশিত হলো, তো এই বসেছিটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। ঠিক তেমনি তাহলে সরল বাক্যে একটি উদ্দেশ্য বা কর্তা থাকবে এবং একটি বিধেয় বা সমাপিকা ক্রিয়া থাকবে। সেই জাতীয় বাক্যগুলোকে আমরা বলবো সরল বাক্য। উদাহরণ দিয়ে বিষয়টি একটু বুঝে নেওয়া যাক। আমি এখন খেলছি। এবার এই বাক্যে আমি হচ্ছে কর্তা বা উদ্দেশ্য অংশ এবং খেলছি হচ্ছে একটি বিধেয় ক্রিয়া বা সমাপিকা ক্রিয়া। কাজেই এটি একটি সরল বাক্যের উদাহরণ। এবারে চলে আসি যৌগিক বাক্য, কারণ আমি আগেই বলেছি আজকের এই পর্বে আমরা আলোচনা করব মূলত সরল বাক্য এবং যৌগিক বাক্য নিয়ে। তাহলে যৌগিক বাক্য কাকে বলে? যৌগিক বাক্যের সংজ্ঞায় বলা হচ্ছে পরস্পর নিরপেক্ষ, পরস্পর নিরপেক্ষ একাধিক স্বাধীন বাক্য অব্যয় যোগে মিলিত হলে যে দীর্ঘতর বাক্য গঠিত হয় তাকে বলা হয় যৌগিক বাক্য। আবার সংজ্ঞাটা বলছি, পরস্পর নিরপেক্ষ একাধিক স্বাধীন বাক্য অব্যয় যোগে মিলিত হলে তখন তাকে বলা হবে
যৌগিক বাক্য, তাহলে বাক্যের দুটো অংশ থাকবে এবং স্বাধীন বাক্য থাকবে, যা পরাধীন বাক্যটা স্বাধীন বাক্যের উপর নির্ভরশীল হবে। আর মাঝখানে বা যে কোনো জায়গায় অব্যয় পদ থাকবে। অব্যয় পদ বলতে কোনগুলোকে বোঝায়? যে পদগুলোর ব্যয় নেই, তাই তো অব্যয়। যেমন এবং, বরং, অথচ, কিন্তু, নতুবা, এগুলো হচ্ছে বাক্যটির মধ্যে থাকবে। কেমন সেটা? যেমন তার জ্বর হয়েছে তাই সে স্কুলে যাবে না। তার জ্বর হয়েছে তাই সে স্কুলে যাবে না। তাহলে যৌগিক বাক্য, তার জ্বর হয়েছে তাই সে স্কুলে যাবে না। তাহলে আমরা এখানে দেখছি কি, বাক্যের দুটো অংশ এবং মাঝখানে একটি অব্যয় পদ। অব্যয় পদটা হচ্ছে এটা। তাহলে এইভাবে যখন আমরা দেখব যে নিরপেক্ষ স্বাধীন বাক্য, তাহলে সে স্কুলে যাবে না, এটাও একটা স্বাধীন বাক্য, কারণ এই অংশটুকু নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারছে। এবং তার জ্বর হয়েছে, এটি একটি, এখানে এবার বুঝে নিতে হবে এইভাবে যে তার জ্বর হয়েছে, এটিও একটি স্বাধীন বাক্য, এবং সে স্কুলে যাবে না, এটিও একটি স্বাধীন বাক্য। এই বাক্য দুটো একটি অব্যয় পদ তাই দিয়ে যুক্ত হয়েছে, তাই এই বাক্যটি যৌগিক বাক্যের উদাহরণ। তাহলে যৌগিক বাক্য পরস্পর স্বাধীন দুটো বাক্য অব্যয় পদ দ্বারা যখন যুক্ত হবে, তখন সেই জাতীয় বাক্যগুলোকে আমরা বলবো যৌগিক বাক্য। তাহলে আজকে আমরা চিনে নিলাম যে যৌগিক বাক্য কাকে বলে, বা যৌগিক বাক্য কিভাবে গঠিত হয়, এবং সরল বাক্য কিভাবে গঠিত হয়। এই ভিডিওগুলো যদি আপনারা নিয়মিত দেখেন, তাহলে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলাতে যে আদালত রয়েছে তার নিয়োগে বাংলা ব্যাকরণ অংশে অবশ্যই আপনারা উপকৃত হবেন। ভালো লাগলে চ্যানেলটির পাশে থেকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা। ধন্যবাদ।